ভাইবো খালি বলছে একটু আমার পানি দাও, একটু পানি খাবো। থানার ভিতরে আমার সামনে খালি বলছে একটু আমার পানি দাও, একটু পানি খাবো, একটু পানিও দেয় না আমার ভাইবোকে। আমার ভাইবোকে একটু পানিও দেয় না। আপনারা দেখছেন আরামবাগ ভয়েস, সাথে আমি রয়েছি সাদ্দাম হোসেন। এ পশ্চিমবাংলায় হচ্ছেটা কি? একের পর এক গণপিটুনি, মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটেই চলেছে। আর এবার সরাসরি দেখতে পেলাম গণপিটুনির ঘটনা বা মব লিঞ্চিংয়ের শিকার হলো একজন তরতাজা যুবক। তাও আবার কার হাতে? রক্ষকের হাতে। রক্ষক যখন ভক্ষকে পরিণত হয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। পুলিশ প্রশাসন মানুষকে প্রোটেকশান দেওয়ার জন্য, আইনি সহায়তা দেওয়ার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় যাদের বেতন দেওয়া হয়। ঠিক তখনই এই রক্ষক যখন ভক্ষকের ভূমিকা পালন করে তখন কেমন লাগে বলুন তো? ঠিক এই ঘটনাই ঘটেছে ঢোলাহাটে। বিগত কয়েকদিন ধরে আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়ার মারফত যে একজন তরতাজা যুবককে চোর সন্দেহে পুলিশ প্রথমে থানায় তুলে নিয়ে যায়। কিন্তু যে চুরির মামলা করেছিল সেই ব্যক্তি, নিহত আবু সিদ্দিকের কাকা, তিনি বলছেন আমার ভাইপো চুরির সঙ্গে যুক্ত নয়। অর্থাৎ অন্য কেউ চুরি করেছে, সেই চুরির দায় ভাইপোর নামে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ রীতিমতো তুলে নিয়ে গেল থানায়। থানায় নিয়ে গিয়ে তাকে শারীরিক নির্যাতন, অত্যাচার করার পরে জামিনের জন্য মোটা অঙ্কের টাকা চাওয়া হয় বলে পরিবারের অভিযোগ। আর সেই মোটা অঙ্কের টাকা জোগাড় করতে হিমশিম খায় পরিবার। ঠিক যখন আবু সিদ্দিককে জামিন দেওয়া হলো তখন পরিবারের অভিযোগ যে আবু সিদ্দিক গুরুতর অসুস্থ অবস্থায় ছিল। সে ঠিকঠাক হাঁটাচলা পর্যন্ত করতে পারছিল না। এমতো অবস্থায় তারা আবু সিদ্দিককে নিয়ে একের পর এক নার্সিংহোম, হসপিটালে তারা ঘুরেছে, কিন্তু ভালো ট্রিটমেন্ট কোথাও তার পায়নি তারা। ঠিক সেই সময় আবু সিদ্দিকের মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রকাশ্যে আসতে থাকে পুলিশের নির্যাতনের কথা, হাড়হিম করা অত্যাচারের কথা। নিহত আবু সিদ্দিকের পরিবার যেভাবে অভিযোগ করেছেন, জলের তৃষ্ণা লাগলেও আবু সিদ্দিককে জল দেওয়া পর্যন্ত হয়নি। শুধু তাই নয়, অভিযোগ তার শরীরে নানা রকম পাশবিক অত্যাচার চালানো হয়েছে। চিন্তা করতে পেরেছেন কারা চালিয়েছে? কোনো সাধারণ মানুষ নয়, গণপিটুনির শিকার সে হয়নি। তাকে আইনের রক্ষক যারা, তারা কাস্টডির মধ্যে নিয়ে গিয়ে এই অত্যাচার চালিয়েছে। কিসের জন্য? না, চুরির দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও চুরির সঙ্গে তার কোনো যোগসাজশ নেই বলে পরিবার দাবি করছে, সেটা তদন্ত সাপেক্ষ। তারপরেও যদি চুরির কথা মেনেই নি, কোথায় দেখেছেন যে সামান্য একটি চুরির ব্যাপারে পুলিশ পিটিয়ে হত্যা করে দিচ্ছে? যারা কোটি কোটি টাকা অর্থ সম্পদ লুট করে নিয়ে এই বাংলা থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, গরিবের রক্ত চুষে নিচ্ছে, প্রতিদিন সম্পত্তি বেদখল করে নিচ্ছে, মাফিয়া গুন্ডা রাজ চলছে, তাদের বিরুদ্ধে পুলিশ কেন কড়া অ্যাকশন নেয়নি? আপনারা দেখেছেন এই পশ্চিম বাংলায় একটার পর একটা অপরাধীদেরকে পুলিশ আড়াল করে রেখেছিল, যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেনি, দীর্ঘদিন সময় লেগেছে। সেখানে মাত্র একজন আসামি। কিসের আসামি? না, চুরির জন্য তাকে বলা হয়েছে। বারবার বলছি যে কথা, পরিবার বলেছে আবু সিদ্দিক চুরির সঙ্গে যুক্ত ছিল না, পুলিশ জোর করে তার নামে চুরির অভিযোগ চাপিয়েছে। এটাও তদন্ত সাপেক্ষ। যেখানে মানুষ মার্ডার করে দিয়ে ফেরার হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকার আত্মসাৎ করে ফেরার হয়ে যাচ্ছে, সেই দেশে, সেই বাংলাতে আমরা দেখছি কি একজনকে চুরির দায়ে পুলিশ পিটিয়ে হত্যা করে দিচ্ছে। খুবই দুঃখের বিষয়, আজকে সেই আবু সিদ্দিকের লাশকে দ্বিতীয়বার আবার পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছিল। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক আবু সিদ্দিকের পরিবার থেকে সই করে আজকে তার লাশকে কবর থেকে তোলা হয়। চিন্তা করতে পেরেছেন? কথাই বলে মানুষ মরেও শান্তি পায় না, এ যেন তাই হলো আবু সিদ্দিকের ক্ষেত্রে। এত অত্যাচার, এত নিপীড়ন সহ্য করতে না পেরে পৃথিবী থেকে বিদায় নিয়েছে আবু সিদ্দিক। এখানেই তার শান্তি নেই। প্রথমবার তার পোস্টমর্টেম করা হয়েছে ধর্মীয় রীতিনীতি মেনে, তাকে কবরস্থ করা হয়েছিল। সে কবরস্থ করার পর কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক আবারও দ্বিতীয়বার তার লাশকে কবর থেকে তোলা হয়েছে। একটু ভেবে দেখুন তো, আপনার পরিবারের সঙ্গে যদি এটা হতো, আপনার বাড়ির একটা 23 বছরের তরতাজা যুবককে পুলিশ পিটিয়ে হত্যা করে দেওয়ার পরে
তাকে কবরস্থ করতে আপনার কতটা কষ্ট হবে। তারপরেও সেই কবরে রাখার পরেও পরিবারের মানুষেরও শান্তি নেই। দ্বিতীয়বার তাদের বাড়ির সন্তানটিকে আবারও কবর থেকে তোলা হলো। চিন্তা করুন তার সন্তান সম্ভবা স্ত্রীর উপর দিয়ে এটা কেমন একটা মানসিক চাপ বয়ে গেল। চিন্তা করুন তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন, ভাই বোন, দিদি যারা রয়েছেন, জেঠা কাকা যারা রয়েছেন, তারা মানসিকভাবে এটাকে কতটা নিতে পারলো। তাদের বাড়ির সন্তানের পৃথিবী থেকে বিদায়ে তারা ভারাক্রান্ত, তারা পুরো ভেঙে পড়েছে। এই অবস্থায় দ্বিতীয়বার তাদের সন্তানের ওই দেহটিকে যখন আবার ওই মাটিমাখা অবস্থায় কবর থেকে তোলা হচ্ছে, তাদের মানসিক অবস্থার কথা চিন্তা করুন। আচ্ছা, এই ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে বলে অনেক বুদ্ধিজীবীরা এখনও চুপ করে আছে। বলুন তো, এই ঘটনা যদি পশ্চিমবাংলায় না ঘটে উত্তরপ্রদেশে হতো, তাহলে পশ্চিমবাংলার রাস্তায়, কলকাতার রাজপথে কি একটি আন্দোলন সংগঠিত হতো না? অবশ্যই হতো। তখন দেখতেন কত জীবী বুদ্ধি থাকলে বুদ্ধিজীবী হয় আমাদের জানা নেই। সেই বুদ্ধিজীবীদেরকে দেখতে পেতেন কলকাতার রাজপথে দাঁড়িয়ে তারা স্লোগান দিত মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। তারা স্লোগান দিত উত্তরপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে। কিন্তু ওই ঘটনা যখন উত্তরপ্রদেশ মডেলকেও ছাপিয়ে যখন এই বাংলায় পুলিশ ধর্মীয় আইডেন্টিটি, ধর্মীয় পরিচয় থেকে পিটিয়ে হত্যা করে দেয়, থানার মধ্যে তাকে নানা রকম সাম্প্রদায়িক কথা বলতে বলা হয়, চিন্তা করতে পেরেছেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের মধ্যে কারা ঢুকে বসে আছে? এটা শুধু মনে করবেন না ঢোলাহাট থানাতেই এমন একজন রাজদীপ সরকার আছে। গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটি থানাতে ঘুরে দেখুন, এমন অফিসার আপনারা পেয়ে যাবেন, যারা মানুষের রক্ষক নয় বরং ভক্ষকের ভূমিকা পালন করছে। প্রতিনিয়ত যারা কাজের সঙ্গে যুক্ত থাকে, প্রশাসনের সঙ্গে যারা যুক্ত হয়, তারাই জানে ভিডিও ভাইরাল করলে তাদেরকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর যারা বড় বড় ক্রিমিনাল, এই বাংলাকে যারা নিজেদের সম্পত্তি মনে করে নিয়েছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, মানুষকে লুটে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে কিন্তু পুলিশকে সেভাবে দেখা যায় না। তাই আজকের দিনটি খুবই বিষণ্ণতার একটা দিন যে আবু সিদ্দিককে দ্বিতীয়বার আবার কবর থেকে তোলা হলো। কলকাতার হাইকোর্টের এই নির্দেশকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। গোটা পশ্চিমবাংলার গণতন্ত্রপ্রেমী মানুষের এটা সাধুবাদ জানাই যে আবু সিদ্দিকের সঙ্গে কি ঘটেছে এটার সুষ্ঠু একটা বিচার হোক। কিন্তু অতীতের ঘটনা আমাদের স্মরণে রয়েছে। আমরা দেখেছিলাম অতীতে আনিস খান একজন তরতাজা যুবক, ছাত্র আন্দোলনের নেতা এবং কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তিনি একাধারে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন এবং তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গেও যুক্ত ছিলেন। এমন একজন তরতাজা যুবককে হত্যা করে দেওয়া হলো। প্রথম পোস্টমর্টেম হলো, তদন্ত সেভাবে এগোলো না। দ্বিতীয়বার তার আবার পোস্টমর্টেম করা হয়, কিন্তু বছর ঘুরে গিয়েছে। বলুন তো, সেই আনিস খান কি আজও বিচার পেয়েছে? তাহলে আবার আবু সিদ্দিকের লাশকেও দ্বিতীয়বার কবর থেকে তুলে তার শরীরে আবার ছুরি প্রয়োগ করা হলো, কাটাছেঁড়া করা হলো। চিন্তা করতে পেরেছেন? আপনার পরিবারের সন্তানের সঙ্গে, আপনার পরিবারের কোনো সদস্যের সঙ্গে এই জিনিসটা যদি ঘটে কেমন লাগবে? কবর থেকে তুলে দ্বিতীয়বার তাকে আবার পোস্টমর্টেম করা হচ্ছে, তার গায়ে অস্ত্রোপচার করা হচ্ছে। শুনলেই গাটা কেমন যেন শিহরিত হয়ে ওঠে। এমন নৃশংস ঘটনাই পশ্চিমবাংলায় ঘটছে, হাড় হিম করা ঘটনা। আমরা মণিপুরের হাড় হিম করা ঘটনা শুনেছি, আমরা ইউপির হাড় হিম করা ঘটনা শুনেছি, কিন্তু পশ্চিমবাংলায় এটা কি হচ্ছে? এবং সেখানের ঘটনা ব্যক্তির সঙ্গে ব্যক্তির, এখানের ঘটনা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের ব্যক্তির, অর্থাৎ পাশবিক নির্যাতন অত্যাচার চালিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো একটা তরতাজা যুবককে। শোনা যাচ্ছে তার পায়ুপথ দিয়েও নাকি মোটা রড চালিয়ে দেওয়া হয়েছিল। তার কাকা বলছেন কেঁদে কেঁদে যে থানার মধ্যে যখন তাকে মার দেওয়া হচ্ছে, সে কেঁদে কেঁদে জল চাইছে, তাকে জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি। চিন্তা করতে পেরেছেন? এটা কোনো মানুষের কাজ হতে পারে? প্রশাসন তো অনেক দূরের কথা, কোনো মানুষের এটা কাজ হতে পারে? সামান্যতম যদি হিউম্যানিটি বোধ থাকে তার মধ্যে, এটা কোনো মানুষ কখনোই করতে পারে না। তাহলে কারা আজকে প্রশাসন চালাচ্ছে? এমন পাশবিক ব্যক্তিগুলো কখনোই আমাদের রক্ষক কখনোই হতে পারে না। তাই গোটা পশ্চিমবাংলার মানুষ আজকে তাকিয়ে রয়েছে। এক আনিস খান পৃথিবী থেকে বিদায় নিয়েছে, শহীদ আনিস খানের বিচার এখনও পর্যন্ত তার পরিবার পায়নি।
এই বাংলার মানুষ এখনো পর্যন্ত শহীদ আনিস খানের জন্য বিচার চায়। আবারও একটা নতুন ঘটনা ঘটল আবু সিদ্দিককে নিয়ে। পুলিশ কি বলবো, এত মানে উদ্যোগী হয়ে আবু সিদ্দিকের ব্যাপারটা দেখলো, এটাই সন্দেহজনক যে গোটা পশ্চিমবাংলায় প্রতিদিন এত ঘটনা ঘটছে। দেখতে পাচ্ছেন কোনো মাফিয়া ডন যারা গুন্ডাগিরি করে তাদের হাড়হিম করা ভিডিওর কথা একটার পর একটা দেখছেন, তাদের বিরুদ্ধে পুলিশ কতটা অ্যাক্টিভ। সবথেকে বড় কষ্ট লাগে এই দ্বিতীয়বার লাশ কবর থেকে তোলার পরেও তার পরিবারের লোকগুলোকে যখন সই করিয়ে নেওয়া হচ্ছিল, সত্যি বিষয়টি কেমন যেন একটু শিহরিত হওয়ার মতো যে একজন যুবক কোনো অপরাধ করলো না, তাকে পুলিশ পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠছে, তাকে ময়না তদন্তের পর দাফন কাফন করা হলো, কবরস্থ করা হলো, এরপরেও সে কবরে গিয়ে মারা যাওয়ার পরেও সে নাকি শান্তি পাচ্ছে না। তাকে আবারও কবর থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, আবারও তার শরীরে অস্ত্রোপচার হয়েছে এবং তার পরিবারের সঙ্গে সেই লেখাটা সই করিয়ে নেওয়া হচ্ছে তার লাশকে কবর তোলার জন্য। চিন্তা করতে পেরেছেন? আপনার পরিবারের সঙ্গে যদি এরকম ঘটতো, তাই পশ্চিমবাংলার প্রত্যেকটি বুদ্ধিজীবী, সমাজ সচেতন, গণতন্ত্রপ্রেমী মানুষকে জাগতে হবে। এই পশ্চিমবাংলার যে গুন্ডা রাজ চলছে, এই পশ্চিমবাংলার যে গণতন্ত্র বিনষ্ট হচ্ছে, এই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করি পুলিশ মন্ত্রীর থেকে, এবং দোষী পুলিশ অফিসারদের শাস্তির আওতায় এনে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং অবিলম্বে যেন আবু সিদ্দিক বিচার পায় তার ব্যবস্থা করতে হবে। আপনারা দেখছেন আরামবাগ ভয়েস। ভাইবো খালি বলছে একটু আমার পানি দাও, একটু পানি খাবো। থানার ভিতরে আমার সামনে খালি বলছে একটু আমার পানি দাও, একটু পানি খাবো, একটু পানিও দেয় না আমার ভাইবোকে। আমার সামনে আমার ভাইবোকে একটু পানিও দেয় না।